ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী। আর এবার দেখা গেল এক অন্য ছবি। বৃহস্পতিবার মুর্শিদাবাদে কংগ্রেসের ন্যায় যাত্রা দেখা গেল সিপিএম এর হেভিওয়েট নেতাদের। এদিন বাম নেতা সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম যোগ দেন এই ন্যায় যাত্রায়। যদিও তারা পায়ে হেঁটে এই যাত্রাপথে না গেলেও দীর্ঘক্ষণ কথা বলেন রাহুল গান্ধীর সঙ্গে। বৃহস্পতিবার ন্যায় যাত্রা রঘুনাথগঞ্জ হয়ে জঙ্গিপুরের পিয়ারাপুর কর্মতীর্থে আসে। সেখানে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ এবং মুর্শিদাবাদ জেলার সিপিএম এর সম্পাদক জামির মোল্লা। সিপিএম নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধী বেশ কিছুক্ষণ কথা হয়। ওখানে মধ্যাহ্ন ভোজন ও বিশ্রামের পর ন্যায়যাত্রা লালগোলা, ভগবানগোলা, জিয়াগঞ্জ, লালবাগ, চুনাখালী হয়ে বহরমপুরে প্রবেশ করে। এদিন মালদার সুজাপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদান করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। মোহাম্মদ সেলিমও এই ন্যায় যাত্রায় ছিলেন। মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভারত জোড়ো ন্যায় যাত্রা যে দাবিগুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আমরা সেটাকে স্বাগত জানালাম, সংহতি জানিয়েছি এবং বিভিন্ন স্পটে দেখেছো তোমরা, উত্তরবঙ্গ থেকে যখন শুরু হয়েছে এমনকি আসামেও আমাদের লাল ঝান্ডার লোকজন সংহতি জানিয়েছে। কারণ এখন লড়াইটা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে। আমরা ন্যায়ের পক্ষে যারা আছে তারা একসঙ্গে, এবং সেই ন্যায়টা হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে যে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা ন্যায়ের পক্ষে যে লড়াই আছে তার প্রতি সংহতি জানিয়েছি। ইনসাফ, ন্যায়, জাস্টিস যাই বলো না কেন ভীষণভাবে দরকার। সেটা অল্প সংখ্যক মানুষ হোক, সংখ্যালঘু মানুষ হোক, সেটা তপশিলি জাতি উপজাতি হোক, মহিলা হোক, প্রতিবন্ধী হোক, দুর্বল অংশের ক্ষেত মজুর, দিনমজুর হোক, বিড়ি শ্রমিক হোক, ইটভাটা শ্রমিক হোক, এরা সবাই। সেখানে কংগ্রেসের তরফ থেকে এই বিষয়গুলো তোলা হচ্ছে, জীবন জীবিকার সমস্যা, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। আর অন্যদিকে মন্দিরকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে, যে ধর্মভিত্তিক রাজনীতি করে দেশকে যে বিভাজনের যে শক্তি বাড়ছে, সেটা সেই বিপদ সম্পর্কে আমরা সতর্ক। আমরা সবসময় মনে করি আমাদের দেশে যে দক্ষিণপন্থার উত্থান হয়েছে তাকে মোকাবিলা করার জন্য বামপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে একটা ঐক্য হওয়া উচিত। তাহলে কী হবে, দক্ষিণপন্থী অনেকে চরম দক্ষিণপন্থী দিকে চলে যাচ্ছে, মধ্যপন্থীর মধ্যে অনেকে আবার দক্ষিণের দিকে চলে যাচ্ছে। এই টেন্ডেন্সিকে আটকানোর জন্য বাম এবং মধ্যপন্থীদের শক্তিশালী ঐক্যবদ্ধ সংঘর্ষ করা উচিত এই বিষয়গুলো নিয়ে, যেগুলো সাধারণ মানুষকে স্পর্শ করে, আর তবেই ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতিকে মোকাবিলা করা যাবে। দাদা, আজকে মোহাম্মদ সেলিম যখন রাহুল গান্ধী আসছিলেন তখন 20 মিনিট ধরে উনি একটা বিড়ি শ্রমিক অধ্যুষিত এক জায়গায় যান, তাদের সমস্যার কথা শোনেন, এইসবটা নিয়ে কংগ্রেস কি তাহলে তাদের এই ধরনের ইস্যুভিত্তিক রাজনীতি, মানুষের জীবনের সমস্যা নিয়ে যে তার দিকে ঢুকছে? সে ব্যাপারে আমি জাজমেন্ট করবো না। আমরা ন্যায় চাইছি, আমি জাজমেন্ট সিটে বসতে পারি না, কিন্তু আমি এটুকু বলতে পারি, এটাই কংগ্রেস দল স্বাধীনতা আন্দোলনের আগে এটাই দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, স্বাধীনতার পরেও তাই। আর তুমি যদি ইন্ডিয়ান পলিটিক্সের ট্র্যাজেক্টরি দেখো, তাহলে যখন যখন কংগ্রেস এই আদিবাসী, তপশিলি, শ্রমিক, বিড়ি শ্রমিক, গরিব মানুষ, গঙ্গা ভাঙনে যারা শিকার, তাদের পক্ষে দাঁড়িয়েছে, বামপন্থীর সমর্থন পেয়েছে। যখন কয়লা খনি জাতীয়করণ হয়েছে আমরা সমর্থন করেছি, যখন ব্যাংকে ন্যাশনালাইজেশন হয়েছে আমরা সমর্থন করেছি, যখন ভিড়গিরিকে দাঁড় করিয়েছে ওল্ড গার্ড কংগ্রেসের বিরুদ্ধে তখন আমরা সমর্থন করেছি, আবার যখন জরুরি অবস্থা করেছে আমরা তার বিরোধিতা করেছি। এখনও দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার জন্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মজবুত করার জন্য, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষের কল্যাণে যখন কাজ করবে, তখন মধ্যপন্থী এবং বামপন্থীদের যে ঐক্য, সেটা কংগ্রেস এবং বামের মধ্যে সেই ঐক্য প্রতিফলিত হয়। এবং তখনই দেখবে যারা দক্ষিণপন্থীর দিকে ঝুঁকে আছে তারা কংগ্রেস ভেঙে কেউ চলে গেছে বিজেপিতে, আর কেউ বিজেপি যাওয়ার পথে আছে। এদিন রাজ্য সরকারকে তুলোধনা করেন বাম নেতা মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। তারা কি বলছেন শোনাবো আপনাদের। উনি বলছেন আমি 100 দিনের টাকার জন্য ধর্নায় বসছি, আর কেন্দ্রীয় সরকার বলছে আমি টাকা দিয়েছি, হিসেব দিচ্ছে না। দুজনেই মিথ্যে কথা বলছেন। উনি 100 দিনের কাজের জন্য ধর্নায় বসেননি, তাহলে প্রধানমন্ত্রীর কাছে যখন গেছিলেন তখন অফিসারদের নিয়ে গিয়ে তার বন্দোবস্ত করার চেষ্টা করতে পারতেন। তখন নিজে নিজে গেছেন, প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট ঘুরে দেখিয়েছে।
তখন উনি বলেননি কেন? উনি কি টাকা পেয়েছেন, আর কি টাকা খরচ করেছেন, আর কি টাকা ওর প্রাপ্য, কোনো হোয়াইট পেপার আজ পর্যন্ত উনি দিয়েছেন? গত 10 বছর ধরে আমরা অন্তত 20 বার বলেছি। তেমনি করে দিল্লির সরকার খালি বলছে টাকা দিয়েছি, খরচ করেনি, ওরা হিসেব দেয়নি। সেটারই বা তথ্য কোথায়? এতগুলো তদন্ত হলো, তদন্তের রিপোর্ট কোথায়? কেন্দ্রীয় সরকারও ঠিক কথা বলছে না, রাজ্য সরকারও ঠিক কথা বলছে না। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলু খাগড়ার প্রাণ যাচ্ছে। অনুপ্রবেশকারী কথাটা প্রথম বাজারে এনেছিলেন উনি, এবং সেই পথ ধরে 2003-এর আইন, যেটা বিপজ্জনক, যেটা বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিল অনেক মানুষকে, এ দায় যেমন বাজপেয়ী সরকারের, তেমন সেই সরকারের অংশীদার ছিলেন মমতা ব্যানার্জি। এ দায় উনি অস্বীকার করতে পারেন নাকি? বরং আমরা বরাবর বলে এসেছি, বিধানসভাতে কতবার বলেছি যে একটা আলাদা ডিপার্টমেন্ট করুন, তখন করেননি। আলাদা ডিপার্টমেন্ট করুন, অন্যান্য রাজ্যে মিশন তৈরি করুন, যাতে আমাদের এই মানুষগুলো যেমন দেশের লোক বিদেশে গেলে মিশনের খেয়াল রাখার সুযোগ থাকে। কিন্তু করেননি, কখনো কিছু করেননি। আর কেন এত পরিযায়ী হচ্ছে? পশ্চিমবাংলায় কাজের কোনো সুযোগ নেই, সব লুঠের রাজত্ব। ফলে দায় ওনার নিজের। আয়নার সামনে নিজে তাকিয়ে বলুন যে উনি অপরাধী। পাশাপাশি মোহাম্মদ সেলিম বলছেন উনি একটা মহাজোট করেছেন, তিনি দালালি করছেন, তাই বলেন দালাল। উনি সিপিএম কংগ্রেসকে কেন টেনে আনছেন, বিজেপি বাদ কেন? এগুলো সব নাটক। এতগুলো অপদার্থ এমপি কেন গেছে দিল্লি? 2024 দেশের জন্য একটা বড় সংগ্রামের সময়। ট্রেনে সবাই ওঠে, কে কোথায় নামবে কেউ জানে না। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। কোন জোটের কথা বলছেন উনি? উনি তো একটা মহাজোট করেছিলেন, তোমাদের মনে আছে? একটা পত্রিকায় লেখা ছিল, দরকার হলে সিপিএমের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে লড়ার জন্য বিজেপিকে ডেকে নিয়ে এসে মহাজোট করে লড়বো। এটাই ওনার রাজনীতি। এই জন্যই কংগ্রেস ভেঙে উনি তৃণমূলে গিয়েছিলেন। আজকে পর্দা সরে যাচ্ছে, সব কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে তিনি সিপিএমকে বিজেপির 1 নম্বর দালাল বলছেন। তিনি দালালি করেছেন, ভালো জানেন। সিপিএম তার নিজের রাজনীতি, মতাদর্শ, কর্মসূচি নিয়ে চলে। কংগ্রেসের একটা হিস্ট্রি আছে, কর্মসূচি আছে, মতাদর্শ আছে। তৃণমূলের কি আছে? যখন যেমন তখন তেমন। এই নীতিশ কুমার মমতা ব্যানার্জিকে বলেছিল বেপেদিকা লোটা, যার নিচে তলায় কিছু নেই, যেদিকে নড়তে পারে। সেরকম হচ্ছে তোমার গিয়ে এখন মমতা ব্যানার্জিকে বলেছিল, নীতিশ কুমারও তাই। এরা হচ্ছে যারা বিজেপির অ্যালাইজ, ন্যাচারালাইজ বা পোটেনশিয়াল অ্যালাইজ, তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে। বহরমপুর হোক বা মালদা হোক বা আজকে নদিয়া হোক, সভামঞ্চ সাজানো হচ্ছে সরকারের টাকায়, জনগণের টাকায়, সরকারি কর্মসূচিতে। সেখানে তিনি কংগ্রেস, সিপিএম কেন ডেকে নিয়ে আসছেন? গোটা দেশ যখন বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য, গোটা বাংলা যখন এককাট্টা হচ্ছে, তখন তিনি সিপিএম এবং কংগ্রেসকে কেন টার্গেট করছেন? বিজেপিকে ভুলে গেছেন ভাইপোকে বাঁচানোর জন্য? এটাই হচ্ছে মুদ্রা কথা। সরকারি টাকায় তিনি কেন সিপিএম আর কংগ্রেসের শ্রাদ্ধ করছেন, আর বিজেপিকে আরএসএসকে বার্তা দিচ্ছেন যে আমি মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আজ থেকে মুখ্যমন্ত্রী আগামীকাল থেকে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী 100 দিনের টাকা। ধর্না বলি না, এগুলোকে নাটক বলি। 100 দিনের টাকা আটকেছে দিল্লি। এতগুলো অপদার্থ এমপি গেছে কেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের, বিজেপির? তারা মানুষের টাকা, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা নিয়ে লড়ছে না কেন? কেন মমতা ব্যানার্জিকে রেড রোডে ধর্না দিতে হয়, এখানে মিটিং করতে হয়? যখন এখানে নুপুর শর্মার পরে যখন এখানে মুসলমানরা মিছিল করেছিল, উনি বলেছেন দিল্লিতে গিয়ে মিছিল করো। আর 100 দিনের টাকা দিল্লি আটকেছে, উনি দিল্লি থেকে না লড়ে রেড রোডে কেন লড়াই করছেন? এটা নাটক করছেন, এখানে স্টেজ করছেন, আর সরকারি টাকায় মোৎসব করছেন। দেশের জন্য একটা বড় সংগ্রামের সময়, যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বিশেষত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না, সেটা যখন প্রশ্ন, সেখানে ব্যাটল লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি, ধর্মনিরপেক্ষতার নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি, তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে, আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক, দুর্নীতির কেসগুলোকে ব্যবহার করে হোক, ক্রমাগত মোদি নিজের এনডিএতে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। আমরা এসেছি ভারত জোড়ো ন্যায় যাত্রায় অভিনন্দন জানাতে। জোটের কথা এখানে হয় না, এখানে তোমরা হচ্ছে টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেসের উদ্দেশ্যে, বার্তা স্পষ্ট। মমতা ব্যানার্জি সিপিআইএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের মমতা ব্যানার্জি নিজের কাঁধ ভাড়া দিতে পারে, তৃণমূল নিজের কাঁধ ভাড়া দিতে পারে, আমরা কাউকে আমাদের কাঁধ ভাড়া দিই না। সেখানে দাঁড়িয়ে ব্যাটল লাইনটা স্পষ্ট যে বিজেপি বিরোধী কারা কত দূর পর্যন্ত যেতে পারে। যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল তখনও
আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তো এখন সবাই ওঠে, কিন্তু কে কোথায় নামবে তার গ্যারান্টি আমরা দিতে পারি না। মমতা এখন বলছেন যে গাড়িটা রোকো, আমি নেমে যাব। আমরা বলছি স্বাগত। সৃষ্টি করলেন কংগ্রেসের সঙ্গে জোট। তোমরাই বলো, মমতা ব্যানার্জি একজন মিথ্যাবাদী। এমনিতেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে রোজই যেন ব্যাপক হারে বাড়ছে উন্মাদনা। মুর্শিদাবাদ জেলায় এদিন রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কেন্দ্র করে ভিড় করেন মানুষজন। মুর্শিদাবাদে এদিন সভা ও পায়ে হাঁটার কর্মসূচি থাকলেও করেননি, যা নিয়ে হতাশা লক্ষ্য করা যায় কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে। এদিন কান্দি থানার নবগ্রাম কিশোর সংঘের মাঠে রাত্রিবাস করে শুক্রবার সকালে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। ন্যায় যাত্রাপথে রাহুল গান্ধীর সঙ্গী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।